বাংলাদেশকেও বুঝতে হবে যে তারা প্রতিবেশী পাল্টাতে পারবে না। ভারত সেটা খুব ভালো করেই জানে যে তারা প্রতিবেশী পাল্টাতে পারবে না। গায়ের শির ফুলিয়ে চিৎকার করলে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। বাংলাদেশের অনুপ্রবেশকারী সঙ্গত কারণে বাংলাদেশও সামনে চলে এসছে। ভারত বাংলাদেশের সম্পর্ক 2024-এর 5 আগস্টের পর থেকে একটা প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে যে তাদের ভাষায় কোটানকোট হাসিনাকে তারা স্বৈরাচারী বলে, স্বৈরাচারী একজন প্রধানমন্ত্রীকে দিল্লিতে আশ্রয়। ভারত বাংলাদেশের সম্পর্ক বিশেষ করে গত কয়েক মাস ধরে আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য এবং আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর সে বাংলাদেশে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর মায়ের যখন মৃত্যু হলো 3বারের প্রধানমন্ত্রী গিয়েছে। সম্পর্কটা তো কি রসায়নটা সব মিলে কীভাবে দেখছো দাদা দুই দেশের? আমি যেটা আগে বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশকেও বুঝতে হবে যে তারা প্রতিবেশী পাল্টাতে পারবে না। ভারত সেটা খুব ভালো করেই জানে যে তারা প্রতিবেশী পাল্টাতে পারবে না। ভারতবর্ষের কাছে যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার। নির্বাচন হয়েছে, সরকার হয়েছে, তার সঙ্গে কথার আদান প্রদান করলে তো কোনো আপত্তি নেই। এবং কথার আদান প্রদানই একমাত্র কিন্তু যে কোনো সমস্যার সমাধান করে। কোনো গায়ের শির ফুলিয়ে চিৎকার করলে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। আর এবারে এমন একজনকে সেখানে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, সৌভাগ্যবশত তিনি বাংলা বোঝেন, বাংলায় কথা বলতে পারেন। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি রাজনৈতিক ব্যক্তি হতে পারেন, কিন্তু তিনি অত্যন্ত অভিজ্ঞ নানা রকম প্রশাসনিক কাজে, এবং বাংলা জানেন, বাংলা বলতে পারেন, বাংলা বুঝতে পারেন। আমি জানি না এরা দীনেশ ত্রিবেদীর কথা বলছি, আমি জানি না এটা কূটনৈতিক ভাষায় এর কতটুকু গুরুত্ব আছে সারা পৃথিবীতে, কিন্তু অন্তত ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বাংলা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। ভাষাটা এরকমই, যেরকমভাবে বলে না যে তোমার পরিবারের সঙ্গে আমার পরিবারের বন্ধুত্ব করতে গেলে বাড়িতে খাবারের রান্নাঘর হেসেলে ঢুকতে হয়। সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ভাষাটা একটা বড় প্রয়োজন। কারণ এর আগে যেটা পিনাকি ভট্টাচার্যের পরে, পিনাকি ভট্টাচার্য মানে বাংলাদেশের পিনাকি ভট্টাচার্য নয়, কিন্তু মানে দর্শক আবার ওই পিনাকি ভট্টাচার্যকে না বুঝে বসে। অত্যন্ত শ্রদ্ধেয় একজন আমাদের ভারতবর্ষের কূটনীতিক। পিনাকি ভট্টাচার্যের পরে বাংলা জানে বোঝে এরকম তো কাউকে আমরা সেভাবে ওখানে দিতে পারিনি। এটা আমাদের দুর্বলতা। তো সেটা কি হয়েছে যে ওখানে কি রিয়াকশান হচ্ছে সেটা ভারতবর্ষে পাঠিয়ে এখানকার কোনো বাঙালিকে দিয়ে তার ট্রান্সলেশন করে সেখানে গিয়ে তারপরে এটা নীতি গ্রহণের ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হয়। তো সেটা একটা বড় দিক। 2 নম্বর হচ্ছে নির্বাচন হয়েছে, সেখানে একটা নির্বাচিত সরকার আছে, সেটা বড় দিক। এবং এই কথার আদান প্রদানের পরিণতিতেই ভিসার যে শিথিলতা শুরু হচ্ছে বা শুরু হয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াবে। আমার ধারণা বাংলাদেশের নির্বাচিত সরকার তারাও এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ বা মনোভাব দেখাবে। ভারতবর্ষ তার তো মনোভাব দেখাচ্ছেই। ভিসাটা একটা জটিল সমীকরণ তৈরি করেছিল বা করেছে যে বাংলাদেশের অভ্যন্তরে চিরকালীন একটা ভারত বিরোধিতা আমরা দেখেছি। সেটা অনেকে মনে করেন এবং আমাদের দেশের তাত্ত্বিক যারা বিশ্লেষক তারা এই ঘটনার জন্য প্রথমে আওয়ামী লীগকে দায়ী করেন। কারণ আওয়ামী লীগের 15 বছর ধরে একদম পরিকল্পিতভাবে ভারত বিরোধিতা সেখানে একটি জায়গা তৈরি করা হয়েছিল, যেখানে মাদ্রাসার ঢালাওভাবে অনুমোদন দেওয়া হয়েছিল এবং ভারতকে দেখানো হতো যে আমরা অনুগত। ইলিশ পাঠানো হতো বাণিজ্যিক চালান, কিন্তু বলা হতো দুর্গাপূজায় ভারতীয় হিন্দুদেরকে উপঢৌকন বা কী বলে এটাকে উপহার হিসেবে পাঠানো। এইভাবেই বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা চাগার দিয়ে উঠছিল। এবং তারপরে কি হয়েছে? তারপর ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর এই ভারত বিরোধিতা একটা প্রাতিষ্ঠানিক জায়গা নিয়েছিল। তোমার কি মনে হয় ভিসা শুরু হলে এটা আস্তে আস্তে কমবে দাদা? না, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের কোন সরকার কি করেছিলেন আমার মনে হয় না ভারতের এই নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে বা থাকা উচিত। কোন সরকারের কারণে বাংলাদেশের মানুষের ভারতের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টেছে বা পাল্টায়নি সেটা নিয়েও ভারতের খুব একটা ভাবনা চিন্তা আছে বা থাকা উচিত বলে আমার মনে হয় না। এটার দায়িত্ব বাংলাদেশের মানুষকেই নিতে হবে, বাংলাদেশের সরকারকেই নিতে হবে, সেখানকার রাজনৈতিক নেতাদেরই নিতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে মুজিবুর রহমানের সময় থেকে একটা বাংলাদেশের মানুষ মানবেন কি মানবেন না সেটা তাদের ব্যাপার, কিন্তু সারা পৃথিবীব্যাপী মুজিবুর রহমানের একটা লেগাসি আছে। সেই লেগাসির সূত্র ধরেই শেখ হাসিনা এবং তাদের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কের একটা অন্যরকম অঙ্ক আছে, বিজ্ঞান আছে, রসায়ন আছে। মানবিকতার জায়গা থেকে ভারত শেখ হাসিনাকে একটা আশ্রয় দিয়ে রেখেছেন। সেখানে আবার বলছি, ডায়ালগ ছাড়া কোনো কিছু কিন্তু
শেষ হয় না। তো ডায়লগ যদি তারা তাদের মতো করে করেন, তাদের দাবি ভারত সরকারকে মানাতে পারেন, সেটা তাদের ব্যাপার। তার জন্যে ভারত বিরোধিতা একটা প্রাতিষ্ঠানিক রূপ নেবে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, হওয়া উচিত নয়। তার জন্য হয়েছে, কিসের জন্য হয়েছে, সেটা বাংলাদেশ বুঝবে। সেই নিয়ে আমার মনে হয় না আমি কোনো কনক্লুশনে বা আমি কোনো সিদ্ধান্তে যেতে রাজি নই। শেষ প্রশ্ন আমাদের প্রথম কলকাতা নিয়ে। প্রথম কলকাতার আজকে জন্মদিন। ডিজিটাল মিডিয়া যখন মেইন স্ট্রিম মিডিয়াগুলো যখন ডিজিটালে পা দেয়নি, তখন প্রথম কলকাতা এই ঝুঁকি নিয়েছিল এবং সম্ভবত আমরাই প্রথম ফেসবুক মনিটাইজেশন, কলকাতার বুকে ফার্স্ট ফেসবুক মনিটাইজেশন আমরাই পেয়েছিলাম। তখন বড় বড় মিডিয়া হাউস পায়নি এবং তারপরে ইউটিউব চ্যানেলও আমরা সাহস দেখিয়েছিলাম এবং অনেকেই যারা বিজ্ঞ সাংবাদিক তারা প্রথমেই তৃণমূল কংগ্রেসের ওই সময়কার শাসন ব্যবস্থা বা দুর্নীতি নিয়ে কথা বলেছিলেন অনেক সাংবাদিক বর্ষিয়ান, এবং এখন অনেকেই যারা বিধায়ক হয়েছেন বিজেপি, তারাও প্রথম কলকাতা মুখোমুখি হয়েছিলেন। দাদা, তুমি প্রথম কলকাতা জন্মদিনে কি বলবে? আমি শুধু একটাই কথা বলবো, প্রথমে তো অনেক শুভেচ্ছা প্রথম কলকাতাকে, তাদের যাত্রাপথ আরও লম্বা হোক, এবং বারবার বলবো যে সাংবাদিকতার মূল মন্ত্র হচ্ছে চেক, চেক অ্যান্ড চেক। যে কোনো খবর করবার আগে 50 বার সেটা চেক করতে হবে, খবরকে খবরের মতো করে তৈরি করতে হবে, যেন কোনো রকম সেখানে অযথা মাল মশলা ঢুকিয়ে উত্তেজনা সৃষ্টি করার প্রবণতা না থাকে। এবং যে বদনাম ডিজিটাল মিডিয়ার বিরুদ্ধে, যে ভিউ বাড়ানোর জন্যে বা লাইক বাড়ানোর জন্যে করা হয়, সেটা যেন না করা হয়, এবং এমন একটা পরিকাঠামো তৈরি করা যেখানে একটা খবর ছাঁকনির মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত শ্রোতা বা দর্শকের কাছে পৌঁছবে। অনেক ধন্যবাদ প্রথম কলকাতাকে, অনেক শুভেচ্ছা প্রথম কলকাতাকে, এবং আবারও শেষ করার আগে বলবো অনেক লম্বা যাত্রা যেতে হবে, প্রথম কলকাতা যেন তার জন্য তৈরি থাকে। একদম। আমরা কথা বলছিলাম বর্ষিয়ান সাংবাদিক প্রসেনজিৎ বক্সির সঙ্গে। প্রথম কলকাতার জন্মদিনে শুভেচ্ছা দাদা দিলেন, এবং প্রথম কলকাতার পরিবারের পক্ষ থেকে, আমি যেহেতু সম্পাদক, আমার পক্ষ ব্যক্তিগত এবং প্রথম কলকাতার গোটা টিমের পক্ষ থেকে প্রসেনজিৎ দাকে আজকে আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ যে প্রসেনজিৎ দা আমাকে দিয়েছেন, তার জন্য তার দাদার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। সঙ্গে নমস্কার। প্রসেনজিৎ যা যেটা বললেন সেটি হচ্ছে প্রথমত দায়িত্বশীলতা, দ্বিতীয়ত দায়িত্বশীলতা এবং তৃতীয়ত দায়িত্বশীলতা। সেটি রাজনীতির ক্ষেত্রে হন, সেটি সংবাদ মাধ্যম অর্থাৎ সংবাদ মাধ্যমের শাখা প্রশাখা, ডিজিটাল, প্রিন্ট বা টেলিভিশন, কিংবা কূটনৈতিক স্তরে যেটি ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে, কিংবা আমাদের রাজনৈতিক এই মুহূর্তে বিজেপি শাসিত রাজ্য সরকার চলছে, বা এই মুহূর্তে ভঙ্গুর তৃণমূল কংগ্রেস, সব ক্ষেত্রেই আসলে দায়িত্বশীলতাই প্রধান এবং অন্যতম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো বিশিষ্ট জনকে সামনে নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।